খেয়ে থাকলেও আমাদের দিন চলে যায়, কিন্তু মেয়েটাকে ছাড়া তো আমাদের দিন চলে না। যেন আরজি করে যদি ভর্তি না করতাম আমার মেয়েটা বেঁচে থাকতো। 11 মাসে কোনো কাজ করেনি। এই যে দেশ, এই দেশে বিচার চাইলে পাওয়া যায় না এবং সরকার কখনো বিচার দিতে চায় না। সুতরাং বিচার ছিনিয়ে আনতে গেলে যা করতে হয় সেটা আমাদের করতে হবে। নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা। আমি সহেলী চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং আজকে আমরা এমন দুজন মানুষের সামনে হাজির হয়েছি যাদের কথা তুলে ধরব। বিগত একটা বছর ধরে তারা তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন সুবিচারের আশায়। একদমই আপনারা হয়তো বুঝতেই পারছেন যে আমরা এই মুহূর্তে রয়েছে আরজি করের অভয়া, যিনি অভয়া তার বাবা মার কাছে। প্রথমেই কাকু কাকিমাকে জানাবো আমার অনেক প্রণাম, কারণ গত একটা বছর ধরে আপনারা যেভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত কোনো সুবিচার পেলেন না। সামনে আগস্ট মাসের 9 তারিখ, কিভাবে ভাবছেন যে পরবর্তী ধাপটা কিভাবে এগোবেন? পরবর্তী ধাপ তো আমাদের সবসময়ই রয়েছে, একটার পর একটা আসছে। আমরা তো আইনি লড়াই এবং রাস্তার আন্দোলনকে আরও জোরদার করব। আইনি লড়াই তো আমাদের থাকবেই। যে আমার মেয়ে রাজ্য সরকারের কর্মচারী এবং একজন ছাত্রী, রাজ্য সরকারেরই একটা কলেজের, যার সুরক্ষা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারকে, তার সুরক্ষা দিতে পারেনি। তার কর্মস্থলে এবং তার ইনস্টিটিউশনে নির্মম পরিণতির শিকার হতে হয়েছে। তার যে স্বপ্ন, সেই স্বপ্নকে শেষ করে দেওয়া হয়েছে। এবং যারা এই সমস্ত করেছে রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদতে করেছে এবং সে সমস্ত তথ্য আমাদের কাছে এখন আছে। এবং রাজ্য সরকারের প্রশাসন প্রথম অবস্থায় বিষয়টাকে কভার আপ করার চেষ্টা করেছিল। তারপর আমরা যখন 13 তারিখে সিবিআই হাইকোর্টে মামলা করি, হাইকোর্টে আমরা একটা পরিষ্কার কথা সমস্ত লোককে বলতে চাই, আমরা হাইকোর্টে অ্যাপ্লাই করেছিলাম একটি স্বাধীন তদন্তকারী সংস্থা এবং কোর্ট মনিটরিং। কিন্তু হাইকোর্ট বিষয়টাকে সিবিআইকে পছন্দ করে এবং সিবিআইকে হস্তান্তর করে মামলাটি, এবং পুলিশের উপর এতটুকু আস্থা রাখে না। এবং সেখানে হাইকোর্ট একদম নির্দিষ্টভাবে বলে সঞ্জয়ের পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। কিন্তু সিবিআই সেই মামলাটি হাতে নিয়ে সেই কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল সেই তদন্তকেই সিলমোহর দেয়। এবং কলকাতা সিবিআই যে কোনো কাজ করেনি, শিয়ালদা কোর্টের 172 পাতা রায়ের ছত্রে ছত্রে, সেটা অনির্বাণ দাস শিয়ালদা কোর্টের বিচারক যিনি ছিলেন, তিনি ছত্রে ছত্রে সেই জিনিসটা তুলে ধরেছেন। সিবিআই একবারে স্বাধীন একটি সংস্থা, নিরপেক্ষ একটি সংস্থা। একটা বছর হয়ে গেল তাদের, আপনারা বলছেন তারা তদন্তের কোনো গতি কাজই করেনি। তারা সিবিআই কোনো 11 মাসে কোনো কাজ করেনি। এখনো কি ভরসা করেন যে কোনোদিনও সত্য উন্মোচন অবশ্যই করবে। এবং আমাদের যে লড়াই, আদালতের লড়াই এবং সিবিআইয়ের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই যদি জারি থাকে অবশ্যই করবে, করতে বাধ্য করা হবে। এই যে দেশ, এই দেশে বিচার চাইলে পাওয়া যায় না এবং সরকার কখনো বিচার দিতে চায় না। সুতরাং বিচার ছিনিয়ে আনতে গেলে যা করতে হয় সেটা আমাদের করতে হবে। 2026-এর বিধানসভা নির্বাচন, যে রাজ্যে এখনো প্রত্যেকটা জায়গায় মেয়েদের ওপর এরকম অত্যাচার চলে, কয়েকদিন আগে কসবার ল কলেজের ঘটনাও ঘটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে একজন মুখ্যমন্ত্রী যিনি মহিলা, তিনি এত ভোটে কি করে প্রত্যেকবার জিতে আসেন এটা বলতে পারবেন? ভোটের অঙ্কটা ঠিক আমার বিশ্লেষণ করা উচিত নয়, তবে ভোটের অঙ্কটা হয় মেইন 100 জন ভোটার যদি থাকে, সেখানে ভোটই দেয় 60 জন লোক। সেখান থেকে যারা 30-32% ভোট পায় তারাই সরকার গঠন করে, মানে 50% ভোট যারা পায় তারাই সরকার গঠন করে। এইবার সেইখানে তারা তাও বুক ফুলিয়ে সংখ্যাগরিষ্ঠই বলে, কারণ আমাদের সংসদে, বিধানসভার এই ধরনেরই নিয়ম। আমাদের যে সংবিধান, সেই সংবিধানের নিয়ম এরকমই, সেই নিয়ম আমাদের সহ্য করতে হয়। সেখানে যে ভোট কাটাকাটির যে অঙ্ক, সেই অঙ্কের ফলেই সরকার, কোনো একটা দল মানে সংখ্যাগরিষ্ঠ হয় এবং তারা সরকার তৈরি করে। কেউ এরা যে গর্ব করে বুক ফুলিয়ে বলে সংখ্যাগরিষ্ঠ সরকার, কখনোই নয়। কয়েকটা সিট পেলাম বেশি বেশি, মানে সংখ্যাগরিষ্ঠ জনগণের সরকার এরা নয়। শুভেন্দু অধিকারী এসেছিলেন, তার সঙ্গে আপনাদের দীর্ঘক্ষণ কথা হয়েছে। সম্প্রতি একটি নবান্ন অভিযানের ডাকও দেওয়া হয়েছে, সেখানে আপনারা হাজির থাকবেন বলেও জানানো হয়েছে। কিভাবে দেখছেন? 9ই আগস্ট, যেহেতু 9ই আগস্ট দিনটিকে আমাদের ধিক্কার দিবস, ধিক্কার জানানো রাজ্য সরকার যে এখনও প্রতারণা আমাদের সঙ্গে করে যাচ্ছে, সেই প্রতারণার প্রতিবাদ করার জন্যই আমরা 9ই আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছি। আমরাই ডাক দিয়েছি এবং সেখানে সমস্ত দলকে আমরা ডাকবো এবং সমস্ত দল আমাদের সমর্থন করে সেই নবান্ন অভিযান সফল করে এবং সরকারের উপর চাপ বাড়ানোর জন্য এটা আমরা করছি। সরকার যে সরকার, আমরা বারবার যতই
মানে প্রতিবাদ করি আর যাই করি, সরকার ক্ষমতা থেকে সরবে না। উনি ওখানে বসেই থাকবেন এবং অপরাধ করবেন। একজন মুখ্যমন্ত্রী একজন রাজ্য সরকারের মাত্র কর্মচারী ছাড়া কিছুই নয়, কিন্তু তিনি সমস্ত রাজ্য সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা সব ভোগ করবেন এবং প্রশাসনকে কাজে লাগিয়ে তিনি অপরাধ করার জন্য কোনো এতটুকু ভাবেন না। এমনকি এখন দেখা যাচ্ছে উনি যে সমস্ত কথাবার্তা বলেন, উনি আদালতকেও প্রভাবিত করার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রী আপনাদের বাড়িতে এসেছিলেন ঘটনা ঘটার পর, আপনাকে আশ্বাস দিয়ে গেছিলেন যে আপনি মেয়ের সুবিচার পাবেন, কিন্তু তারপরেও অনেক দিন পেরিয়ে গিয়েছে, একটা বছর ঘুরে গিয়েছে, সামনেই আবার একটা 9ই আগস্ট আসতে চলেছে। তারপর কি মুখ্যমন্ত্রীর সঙ্গে আর কোনোভাবে কথা হয়েছে? আমি নিজেই কথা বলতে চাই না, এরকম একজন মুখ্যমন্ত্রী নয় আমার কাছে। আমি একদিন ওই শিক্ষকদের পাশে গিয়ে বলেছিলাম যে মূর্খ যদি মুখ্য হয় সমাজ তখন রসাতলে যায়। এটা এখন আমরা দেখতে পাচ্ছি। ওনার সঙ্গে কথা বলার মতো প্রবৃত্তি আমার নেই। আমার মেয়ে ওনার অধীনেই ছিল, ওনার স্বাস্থ্য দপ্তরের অধীনে ছিল এবং একটা বড় মেডিকেল কলেজের ছাত্রীও সে ছিল, যেখানে গর্ববোধ করে আমরা বলতে পারতাম আমার মেয়ে আরজি করে এমডি করছে। এখানেই আমার মেয়ের স্বপ্নটা শেষ হয়ে গেছে এবং তাকে পৈশাচিক নির্যাতন করে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উচিত ছিল সেদিনই যারা অপরাধ করেছে হসপিটালে কারা কারা এসব কাজ করেছে সেদিনই ধরা। আমি মেয়ের ওই রক্তাক্ত মুখটা দেখে, আমার মেয়ের অনেক চুল ছিল, তো চুলটা যখন অবিন্যস্ত ছেঁড়া অবস্থায় ছিল তখন আমি কেঁদে মেয়েকে বলেছিলাম, মা তোর যদি তো যতক্ষণ না বিচার দিতে পারবো ততক্ষণ আমি চুল আঁচড়াবো না। প্রায় 1 বছর ধরে আমি মাথায় চুল আঁচড়াই না এবং আয়নার সামনেও দাঁড়াই না। আয়নার সামনে দাঁড়ালে এখন নিজেকেই অপরাধী মনে হয়। আরজি করে যদি ভর্তি না করতাম আমার মেয়েটা বেঁচে থাকতো। আজকে যদি আমার মেয়ের এত মেধা না থাকতো হয়তো বেঁচে থাকতো। আমরা যদি প্রভাবশালী হতাম তাহলে হয়তো আমার মেয়েটা বেঁচে থাকতো। এই জন্য আমাদের নিজেকেই খুব দায়ী মনে হয়, কিন্তু না, এর জন্য সমাজ দায়ী, এর জন্য আমাদের শাসক দায়ী, সম্পূর্ণভাবে দায়ী। এখন যে দেখতে পাচ্ছি এই যে তামান্নার যে ঘটনাটা ঘটেছে, এই যে কসবা ল কলেজে যে ঘটনা ঘটেছে, আজকে 26,000 চাকরিহারা রাস্তায়, এই যে অরাজকতা চলছে, এই অরাজকতার জন্য মানুষকেই আমি সমস্ত সচেতন নাগরিকদের আহ্বান করব যে আমার ঘরে যে ঘটনাটা ঘটে গেছে সেটা কালকে আপনার ঘরে ঘটতে 1 ফোঁটা সময় লাগবে না এবং এই সরকার সেটা ধামাচাপা দেওয়ারও কোনো টাইম লাগবে না, তাদের কোনো কিছুই লাগবে। মান লোপাট করতে এরা সিদ্ধহস্ত। কারণ একটা মেডিকেল কলেজ, সেখানে একজন এসে ঘটিয়ে গেল আর কাউকে পেল না, এটা যেমন রটিয়ে দেওয়া হচ্ছে, এটা তো আমরা কখনো বিশ্বাস করব না। এমনি প্রত্যেকটা ঘটনায় এটা রটিয়ে দেওয়া হচ্ছে। মেয়েটা কেন একা ওখানে গেল, মেয়েটা কেন নাইট ডিউটি করছিল, এগুলো কি? আজকে এমবিবিএস যে এমন একটা শিক্ষা, সেখানে ছেলে মেয়ে আলাদা করে কিছুই হয় না। আমার মেয়ে যখন এমবিবিএস ভর্তি হয়েছিল তখন মাত্র 17 বছর ওর বয়স, ও প্রথম চান্সেই পেয়ে গেছিল। তখন জেএনএম মেডিকেল কলেজটা সবে সেকেন্ড ব্যাচ ছিল, সেখানে ছেলেদের আর মেয়েদের আলাদা করে কোনো রুম ছিল না, ওই কি বলবো, হোস্টেল ছিল না। মেয়েরা নিচেই থাকতো, ছেলেরা দোতলায় থাকতো, খাওয়া দাওয়া সব এক জায়গায় হতো। এবং তখন মেয়ে ছোট ছিল বলে আমি বারবার হোস্টেলে যেতাম, দেখতাম বিকালবেলায় ছেলেরা মেয়েরা সবাই একসঙ্গে গেটের বাইরে বেরিয়ে ফুচকা খাচ্ছে। কই, তখন তো এসব ঘটনা ভাবতে হয়নি। আর এখন আমার মেয়েটা 2017 সালে এমবিবিএস পাস করেছে, তারপরে একটা দিনও বসে থাকেনি। এই আমাদের পাশেই মধ্যমগ্রাম যে হসপিটালটা আছে, মিউনিসিপ্যাল হসপিটাল, একদিন এমনও গেছে কোভিড পিরিয়ডে ওর একা সমস্ত হসপিটালটা চালাতে হয়েছে, ডাক্তার পায়নি। ম্যাডাম আর কাউকে খুঁজে পাচ্ছি না, আপনাকে চালাতে হবে। কিন্তু ও এতটাই ছিল, সক্ষম ছিল চিকিৎসা ব্যবস্থায়, ও চালিয়ে নিত। ওকে ভরসা করেই পুরো হসপিটালটাই ওর উপর ছাড়া হতো। ওর কষ্ট হতো, ওকে নিয়ে আটকিয়ে রাখা হতো 2-3 দিন কোভিড পিরিয়ডে। আমি ভয় পেয়ে যেতাম, কিন্তু আমার মেয়েটা ভয় পেত না। মা, এটা তো আমার ডিউটি, এখন যদি আমি ঘরে বসে থাকি তাহলে চলবে? কিছু ভয় করো না। সেই মেয়েটাকে কেন যে আমি হারালাম, এটা তো আমি সব সময় আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছেই জবাব চাইব। কারণ স্বাস্থ্যমন্ত্রী এর জন্য দায়ী, স্বাস্থ্য সচিব এর জন্য দায়ী।
এখনো আমি মনে করি কে বিচার দিল সেটা কথা নয়, কেন ঘটলো একটা তার ডিউটিরত অবস্থায় তার দ্বিতীয় বাড়ি, সেখানে কেন তার সাথে এই ঘটনাটা ঘটলো, আমার ওনার কাছে সবসময় কোশ্চেন থাকবে এটা। এতদিন হয়ে গেল, আইনের ওপর ভরসা রয়েছে? একদম রয়েছে। আইনের উপর ভরসা না থেকে আমরা যাব কোথায়? আইনের উপর তো ভরসা রাখতেই হবে, আদালতের উপরেও ভরসা রাখতে হবে। সঞ্জয়ের শাস্তি ঘোষণা হয়েছিল, তারপর মুখ্যমন্ত্রী বললেন যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু সেটা কোনো মানে আটকে দেওয়া হলো। সেই জায়গা থেকে আপনাদের কি মতামত? মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন আমার হাতে থাকলে আমি সঞ্জয়ের ফাঁসি করিয়ে দিতাম। তাহলে এই কথাটা থেকে বোঝা যায় যে মানে আদালতও ওনার কথাতেই চলে। কিন্তু আমরা মনে করি সেদিন যেদিন আদালতকে উনি প্রভাবিত করেন, মেইন কথা আমাদের বাড়িতে যেদিন এসেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছিল মেয়ের ঘরে, সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন আসল অপরাধী তো আমরা ধরেই ফেলেছি। আমি ওনাকে আর কথা না বাড়িয়ে এটাই বলেছিলাম, দিদি যাকে আপনারা ধরেছেন তাকে আমরা আসল অপরাধী মনে করি না। কারণ আমার মেয়েটা একটা বড় হসপিটালে, সেখানে শতাধিক বললেও ভুল হবে, অনেক লোক ভেতরে থাকে, সেখানে একজন বাইরের ওই সিভিক গিয়ে ভেতরে তাকে ধর্ষণ করবে, খুন করবে, আর কেউ কিছু জানবে না, এটা আমি বিশ্বাস করি না। মুখ্যমন্ত্রী আমার কথাটা মাথা নিচু করে শুনেছিলেন এবং বিনীত গোয়েলের দিকে তাকিয়ে বলেছিলেন হ্যাঁ এটা আমারও মত, তুমি ভেতর থেকে কাউকে ধরে নিয়ে ডান্ডা ডান্ডা দাও তাহলে সব বেরিয়ে যাবে। এবং আমি পরশুদিনও শুনেছি ওনার একটা ভিডিওতে উনি বলছেন এটা তো বাইরের ব্যাপার নয়, এটা ভেতরেরও অনেক লোক রয়েছে, তাই আমার একটু সময় লাগছে। তাহলে তাহলে ভেতরের লোকগুলো সব কোথায় গেল? হাওয়া হয়ে গেল? আমরা সেই জন্যই নবান্ন অভিযান ডেকেছি। ওনার কাছেই আমার প্রশ্ন থাকবে, যে বিচার করছে সেটা নয়, কেন ঘটলো আমার মেয়ের সঙ্গে। উনি আমার মেয়ের অভিভাবক ছিলেন ওখানে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে। ঠিক কোন ধরনের সাজা পেলে মেয়ের আত্মার শান্তি প্রাপ্ত হবে বলে আপনারা মনে করেন? কোন ধরনের শাস্তি বলতে না, কতজনকে শাস্তি দিলে এটা বলুন। যেমন সেদিন আমাদের যখন 10:53 বাড়িতে ফোন এলো, তখন আমরা কি অবস্থায় ছিলাম আমরা নিজেরাই জানি না। হয়তো হার্ট অ্যাটাক হয়ে দুজনে ঘরে পড়েও যদি থাকতাম কেউ দেখার ছিল না, কারণ আমরা তিনজনই থাকি, মেয়েটা হসপিটালে, আমরা বাড়িতে। এরকম ঘটনাটা শোনার পরে 3বার ফোন কল এসেছিল, 3বার 3 রকম। তাও আমরা হসপিটালে গিয়ে ওকে আমরা এমার্জেন্সিতেই খুঁজছিলাম, যেহেতু বলা হয়েছিল আমরা ওকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি। তখন ওখানকার একজন কর্মী আমাদের নিয়ে যান সেমিনার হলে, কিন্তু আমাদের সেমিনার হলে ঢুকতে দেওয়া হয় না। সেই সেমিনার হলে যারা ছিলেন তারা সবাই কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশেই ওখানে গেছিলেন। বিনীত গোয়েল, মুরলীধর শর্মা, সোপিয়া মল্লিক, তাদের উপস্থিতিতে আরজি করের সঙ্গে সম্পর্কই নেই এমন অনেকজন ওই সেমিনার হলে ছিলেন। আমি বারবার পুলিশের পা ধরে কেঁদেও সেখানে ঢুকতে পারিনি। তাহলে যারা সেখানে ছিলেন তারা কি অপরাধী নেই? তারাও অপরাধী। এই যে আমার মেয়ের যে ভিপি সুমিত রায় তফাদার, আমি ওনার নামের আগে আর ডক্টর বসাই না, উনি দেখলেন, উনি বলছেন আমি 9:30টার সময় দেখলাম, টর্চ জ্বালিয়ে দেখলেন আমার মেয়ের চোখটা স্থির কিনা, দেখে বললেন একটা কম্বল চাপা দিয়ে দাও। উনি কি অপরাধী হবেন না তথ্য প্রমাণ লোপাটে? কোন জায়গায় বলা আছে যে একটা এরকম ঘটনা ঘটেছে তাকে একটা কম্বল চাপা দিয়ে দাও? উনি একজন ডক্টর, উনি বুঝলেন না যে এটা তথ্য প্রমাণ লোপাট হতে পারে? আমার মনে হয় উনিও অপরাধী। যারা সেদিন জোর করে পোস্টমর্টম করে, চালান ছাড়া পোস্টমর্টম করে, আমাকে দিয়ে জোর করে সাইন করিয়ে, যারা দ্রুত আমার মেয়েকে বাড়িতে এনে শ্মশানে নিয়ে দাহ করিয়ে দিল, তারাও অপরাধী। আমরা তো চাইনি অত তাড়া, আমরা তো সব হারিয়ে ফেলেছি, তারপরে আমাদের কোনো তাড়া ছিল না। কেন তাকে আমাদের বিনা অনুমতিতে নিয়ে পুড়িয়ে দেওয়া হলো? তারাও ক্রাইম করেছে। তারপরেও যখন আমার মেয়ের ডেড বডি এখানে আনা ছিল, আমি ওর বাবাকে বলছি চলো এখন একটু মেয়ের কাছে গিয়ে বসি, তখন ডিসি নর্থকে ডেকে নিয়ে এসেছিল আমাদের এই লোকাল কমিশনার, এমএলএ এবং সঞ্জীব মুখার্জি। ওর বাবাকে কোনায় ডেকে নিয়ে একটা টাকার বান্ডিল দেওয়া হচ্ছিল। আমি মনে করি এটাও মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল। আমরা টাকা পেলে খুশি হয়ে যাব? আমাদের যেখানে সব হারিয়ে গেছে, টাকা কি? টাকা আমাদের কাছে কিচ্ছু না। দুবেলা না খেয়ে থাকলেও আমাদের দিন চলে যায়, কিন্তু মেয়েটাকে ছাড়া তো আমাদের দিন চলে না। মেয়েটার যে স্বপ্নটা সব শেষ হয়ে গেছে,
সেখানে টাকা কেন দিতে এসেছিল আমাদের হাতে? সে কি দোষী হবে না? সেও সম্পূর্ণভাবে দোষী। এবং তারপরে অনেকবার আমাদের টাকা দিতে চাওয়া হয়েছে, এবং টাকা দিতে চাওয়া হয়েছে সেটা যেন আমরা কাউকে না বলি। কয়েকজন স্যার আমাদের বাড়িতে এসেছিলেন, তারা ডক্টর, তাদের কাছে আমি কেঁদে বলে ফেলেছিলাম আমি থাকতে পারছিলাম না। সুবর্ণ স্যারকে আমি বলে ফেলেছিলাম বলে উনি বাইরে গিয়ে মিডিয়াকে বলেছিলেন। অমনি আমাদের এখানকার আইসি ঘোলা থানার এবং আমার পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি, তোমরা এগুলো বলে ফেলেছো, পুলিশ তোমাদের তদন্ত করছে। পুলিশ আর কিছুই তদন্ত করবে না, তোমরা এটা কেন বললে? বলতে বারণ করেছি। তো আমরা এখন কি করব? আমার কষ্ট হয়েছে, আমি বলে ফেলেছি। না, তোমরা তাহলে আর একটা ভিডিও করো, করে বলো যে তোমরা বলোনি। জোর করে আমাদের থেকে একটা ভিডিও করিয়ে নেওয়া হয়েছিল যে আমরা কথা বলিনি। কোথাও কি অভয়ার বিচারের প্রক্রিয়াটা রাজনীতির দলাদলিতে ঝিমিয়ে না, পড়েছে? রাজনীতির দলাদলি নয়, রাজনীতি প্রশাসনের গাফিলতি এবং প্রশাসন কভার আপ করার চেষ্টা করেছে বলেই কিছুটা ঝিমিয়ে গেছে, আর কিছুই নয়। তো রাত জাগা এত মানুষের প্রতিবাদ, সব আসবে, সবাইকে বলবো। এবং এই যে প্রতিবাদ পরপর চালিয়ে যেতে হবে। যেমন আমরা 9 আগস্ট নবান্নের ডাক দিয়েছি এবং 14ই আগস্ট রাত দখলের পুনরায় ডাক দিয়েছি। আগামী 14ই আগস্ট সমস্ত দেশ, সমস্ত রাজ্যের লোক রাজ্য সরকারকে বুঝিয়ে দেবে যে অপরাধ করলে তোমার ক্ষমা নেই, তুমি ন্যায় বিচার দাও। আন্দোলনের মাধ্যমে সরকারকে বোঝাতে হবে পশ্চিমবঙ্গে। তারা যতই কথা বলুক যে আমরা সিবিআইকে ডেকে নিই, সিবিআইয়ের উপরেও খুশি হতে পারছি না। সিবিআই থেকে মেইন দায়িত্ব হচ্ছে রাজ্য প্রশাসনের। রাজ্য প্রশাসন এখনও যেভাবে মুখ্যমন্ত্রী বাইরে গিয়ে সাংবাদিক সম্মেলন করে বলছেন অভয়া বিচার পাবে, আমি বিচারের ব্যবস্থা করব, এবং শুধু তাই নয়, স্বাস্থ্য ভবনের সামনে বসেও উনি বলেছিলেন, যেদিন স্বাস্থ্য ভবনের 14ই সেপ্টেম্বর সম্ভবত স্বাস্থ্য ভবন এসেছিলেন, স্বাস্থ্য ভবন এসেও বলেছিলেন যে অভয়া বিচার পাবে। কিন্তু বিচার যাতে না হয়, কোর্টেও এখন ওনারা আমাদের বিরোধিতা করে যাতে আমরা বিচার না পাই সেই ব্যবস্থা করার চেষ্টা করেন সব সময়। এবং উনি তো পরিষ্কার বলেছেন যে আদালতকেও প্রভাবিত করেন। সঞ্জয় যদি পুলিশের হাতে থাকতো, সঞ্জয়ের ফাঁসি করিয়ে দিতেন। তার মানে কি, আদালতকেও উনি প্রভাবিত করেন। আগামী 9 আগস্ট এবং 14ই আগস্ট এই যে দুটো আন্দোলন, বড় আন্দোলন, সবাইকে বলবো দলমত নির্বিশেষে মানুষ হিসাবে সবার প্রথমে এই আন্দোলনে সবাই যেন যোগ দেন। এই লড়াইটা তো শুধু অভয়ার লড়াই না, প্রত্যেকটি মেয়ের লড়াই। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে, সেই জায়গা থেকে আপনাদের এই লড়াই যেভাবে আপনারা লড়ছেন, তাতে রাজ্যের যা পরিস্থিতি, মেয়েদের যে নিরাপত্তার যে ঘাটতি, এই অবস্থার কখনো পরিবর্তন হতে পারে? অবশ্যই হবে। আমরাই সেই পরিবর্তন আনবো, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। মেয়ের বিচার পেলে মেয়ে তো আর ফিরে আসবে না। মেয়ে আমাকে আর এসে বলবে না কি রান্না করেছো মা, খেতে দাও, বা খিদে পেয়েছে, বা তোমাদের নিয়ে কোথাও ঘুরতে যেতে পারলাম না, তোমাদের নিয়ে ঘুরতে যাব, অনেক কেনাকাটা করব। কিছু একটা জিনিস পছন্দ হলেই মেয়ে বলতো মা এটা তুমি এই অ্যাপ থেকে পছন্দ করে রাখো, আমি এসে অর্ডার করে দেব। এগুলো তো আমাদের জীবন থেকে উঠেই গেছে। কিন্তু কোনো বাবা মার যেন আর এই দিনটা না দেখতে হয়, সেটা আমরা শেষ দেখেই ছাড়বো। সেই জন্য সবাইকে বলবো, যারা সেই 9 তারিখ আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করে রাস্তায় নেমেছিলেন, তারা রাস্তায় থাকুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন, এবং এই পশ্চিমবঙ্গের যে নির্মম দশা, এর থেকে পশ্চিমবঙ্গকে বাঁচান। সমাজকে সুরক্ষিত করার জন্য এই দুর্নীতির শিকড় যে কতটা গভীরে গেছে, এটা আমাদের অবশ্যই জানা দরকার। কোনো মা তার বাইরে তার মেয়েকে যদি রাত্রের ডিউটি থাকে, সে ঘরে ঘুমাতে পারে না নিশ্চিন্তে। এটা কেন হবে? ছেলে মেয়ে সমানভাবে কেন? আমরা কোথায় এগিয়েছি তাহলে? কোথায় উন্নত হয়েছে আমাদের দেশ? কোথায় আমরা স্বাধীন হয়েছি? কোথায় আমাদের গণতন্ত্র? সব হারিয়ে যেতে বসেছে। এগুলো আমরা মানব না, কিছুতেই মেনে নেব না। কোথাও গিয়ে একটা রাজনীতির প্রভাব তো এসেই যায়। প্রত্যেকটি রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে আপনাদের সঙ্গে এসে দেখা করেছে, কথা বলেছে। 26-এর নির্বাচন আসছে, এমন যদি হয় যে কোনো রাজনৈতিক দল থেকে আপনাদেরকে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়, না, এই সমস্ত ব্যাপারে আমরা ভাবছি না। আমাদের মূল আমরা কখনো করতে পারবো না। মূল লক্ষ্য মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনা। আমাদের ক্ষমতা দখলের করতো না, ক্ষমতা দখলের কোনো লক্ষ্য আমাদের নেই। ক্ষমতা কি করব? ক্ষমতা দিয়ে সবই তো চলে গেছে আমাদের। কোনো ক্ষমতা আমরা চাই না। আমরা চাই সমাজটা সুরক্ষিত হোক। চাকরিহারারা রাস্তায় বসে হাহাকার করছে, কোনো মেয়ে ধর্ষিতা হচ্ছে, তার মা হাহাকার করছে, এগুলো যেন সমাজ থেকে চলে যায়, আমরা এটা চাই, আর কিচ্ছু চাই না আমরা। আমাদের
বর্তমান তো লড়াই রয়েছেই, ঠিক কত দূর পর্যন্ত আপনারা যাবেন? যত দিন প্রয়োজন হয়, যত দূর যেতে হয় আমরা সব দূর যাব। আমাদের কেউ ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না। 1 বছর তো সারা পৃথিবীর লোক দেখেছে এবং পশ্চিমবঙ্গের লোক দেখেছে এবং প্রশাসনও দেখেছে, কোনোরকমভাবে আমাদের ঠিক কবজায় আনতে পারছে না। এটা পারবে না কোনোদিনই, আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনবই। আপনাদের এই হার না মানা মনোভাব, অদম্য জেদ বিগত 1 বছরে কোথাও থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে? অনেকভাবে 4 দিনই আমরা মুখ এখনো খুলতে পারিনি। একটা কথাই বলি, 4 দিন তো দূরের কথা, প্রতিবেশীরা আমাদের আশেপাশে লোক কেউ আমাদের সঙ্গে এখন কোনো যোগাযোগ রাখে না এবং কোনো রকম কথাবার্তা বলে না। আর কি বলবো এরপরে? আমরা যেমন আগের দিনে এক ঘরে করে রাখতো, তখন মানুষ আতঙ্কিত হয়ে পড়তো এক ঘরে হয়ে গেলে, কিন্তু আমরা এতেও আতঙ্কিত হচ্ছি না। রাজ্যে প্রত্যেকটি ঘরে যাদের পরিবারে কন্যা সন্তান রয়েছে, বাবা মারা তো নিশ্চিতভাবেই দুশ্চিন্তায় থাকেন। তারা যখন বাইরে ডিউটি করে একাধিকবার বিভিন্ন মানে প্রশ্নের মুখে পড়তে হয়, নাইট ডিউটি কেন, এটা কেন, ওটা কেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই বাবা মাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? সেই বাবা মাদের উদ্দেশ্যেই তো বলবো, লড়াই করুন, মেয়েদের অধিকার ছিনিয়ে আনুন। মেয়েরা এখন আর সেই 100 যুগ পিছিয়ে নয়, আমরা 100 যুগ এগিয়ে এসেছি। মেয়েদের একটু বড় হবে, বিয়ে দিয়ে দেবো, পড়াশোনা করার কি দরকার, সেই মনোভাব যেন না থাকে বাবা মায়ের। এবং লড়াই করে মেয়েদের যে শিক্ষা, সুরক্ষা, এই বিষয়টা বাবা মায়েদেরই ছিনিয়ে আনতে হবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম অভয়ার বাবা মায়ের সঙ্গে, এবং ন্যায় বিচারের দাবিতে তারা 1টা বছর ধরে একেবারে স্থির দৃষ্টিতে লড়াই চালিয়ে গিয়েছেন এবং তাদের কণ্ঠস্বর কোথাও গিয়ে দমেনি, কোথাও গিয়ে তারা একটু ঝিমিয়ে পড়েননি, বরং তারা যত দিন যাচ্ছে তাদের প্রতিবাদের ভাষা, তাদের লড়াই করার মনোভাব আরও তীব্র আকার নিচ্ছে। আজকে তাদের সঙ্গে কথা বলে এটুকু স্পষ্ট, 9 আগস্ট সামনে তারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, তারা সকলকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন। আমরাও চাই দ্রুত আরজি করের অভয়ার বিচার হোক এবং সেই সঙ্গে প্রত্যেকটি মেয়েদের সম্মান এবং সম্ভ্রম যেন একেবারেতে বজায় থাকে তাদের কর্মক্ষেত্রে, এটাই কাম্য। এখনকার মতো এই অনুষ্ঠান এই পর্যন্তই।